হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তাপস কুম্ভকার। আজকে আমরা যে প্র্যাকটিস সেট জিকের প্র্যাকটিস সেট নম্বর 23 শুরু করব, তার আগে কিছু কথা বলে রাখি। মনে রাখবে, চাকরি পাওয়াটা জীবনের মূল লক্ষ্য। কারণ যেভাবে বাজার দর বৃদ্ধি পাচ্ছে, বেঁচে থাকার জন্য আর এত পড়াশোনা করেও কোনো কিছু দিকেই তুমি কিন্তু পা ফেলতে পারবে না, কেমন? তাই নিজের সর্বস্ব দিয়ে এখন পরিশ্রম করো। এখন 1-2 বছর যদি সর্বোচ্চভাবে পরিশ্রম করো, জীবনের বাকি জীবনটা তুমি খুব সুখে শান্তিতে থাকবে, কেমন? তো চলো আর বেশি জ্ঞান না দিয়ে আজকের ক্লাস শুরু করি, কেমন? আর মনে রাখবে, চাকরি আমায় পেতেই হবে। এখনই কমেন্ট করো ইয়েস যদি তুমি রাজি থাকো, কেমন? তাহলে লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেবো আজকে কী আছে। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর নাম কি? অমিত মিত্র বর্তমানে নাকি, এবং আগেও ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি সম্প্রতি বিরসা মুন্ডা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা ঘোষণা করেছেন। এটি কোন জেলায় গড়ে উঠবে? অর্থাৎ সোজাসাপটা কথায় বলা হবে যে বিরসা মুন্ডা বিশ্ববিদ্যালয় কোন জেলায় গড়ে উঠবে। অপশানগুলো দেখে নিই। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম নাকি পশ্চিম মেদিনীপুর। তো সঠিক উত্তরটি হয়ে যাবে বিরসা মুন্ডা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার কথা আছে ঝাড়গ্রামে। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। সম্প্রতি প্রয়াত হয়েছেন চেতন চৌহান, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? চেতন চৌহান সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশানগুলো দেখে নিই। ফুটবল, খোখো, ক্রিকেট নাকি ভারোত্তোলন। তো সঠিক উত্তরটি হয়ে যাবে চেতন চৌহান, যিনি রিসেন্টলি মারা গেছেন, তিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন। অপশান সি ইজ দ্য রাইট আনসার। 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। এটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে, যে সম্প্রতি ডাকঘরেও ডিবিটি চালু হয়েছে। এই ডিবিটি এর ফুল ফর্ম কি? ডিবিটি চালু হয়েছে ডাকঘরেও, বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পয়সা মানে লেনদেনের জন্য ডিবিটি ইউজ করা হয়। সেই ডিবিটির ফুল ফর্ম কি? অপশানগুলো দেখে নিই। ডকুমেন্ট বেনিফিট ট্রান্সফার, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিরেক্ট বেনিফিট টপিক নাকি ডিরেক্ট বেনিফিট টেকনোলজি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ডিবিটির ফুল ফর্ম হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। অর্থাৎ যে গ্রাহক, তার কাছে সরাসরি সরকারের যা কিছু টাকা পয়সা সব তার কাছেই চলে আসবে। এবং পোস্ট অফিসের মাধ্যমে রিসেন্টলি সেটা চালু হয়েছে, আগে বিভিন্ন ব্যাংকে চালু ছিল, কেমন? তো এর ফুল ফর্মটি কী হয়ে যাবে? ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। নেক্সট 4 নম্বর প্রশ্নে চলে যাই। আমাদের মোহনবাগান ক্লাব সম্প্রতি মোহনবাগান ক্লাব মিশে গেল কোন ক্লাবের সঙ্গে? মোহনবাগান ক্লাব রিসেন্টলি জয়েন হয়েছে, অর্থাৎ মিক্স আপ হয়েছে কোন ক্লাবের সঙ্গে? বেঙ্গালুরু এফসি, এটিকে, এফসি গোয়া নাকি মুম্বাই সিটি এফসি। না, সঠিক উত্তরটি হয়ে যাবে মোহনবাগান ক্লাব রিসেন্টলি মিশে গেল এটিকে, অর্থাৎ অ্যাটলেটিকো ডি কলকাতার সাথে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। সায়েন্স অফ ক্রিকেট বইটির লেখককে? রিসেন্টলি নিউজ এসেছেন, মানে ওই ব্যক্তি 13 জুন 2020 তারিখে 100 বছর বয়সে তিনি মারা যান, কেমন? সেই সায়েন্স অফ ক্রিকেট এই বইটির লেখককে? সুনীল গাভাস্কর, বসন্ত রায়জি, নরি কন্ট্রাক্টর নাকি মৈথিলি ঘোষ। না, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বসন্ত রায়জি একজন ক্রিকেটার ছিলেন, তিনি কিন্তু সায়েন্স অফ ক্রিকেট বইটি লিখেছেন সিকে নাইডুর উদ্দেশ্যে। তাহলে অপশান সি বি বসন্ত রায়জির লেখা সায়েন্স অফ ক্রিকেট। 6 নম্বর প্রশ্নে চলে যাই। ইতিহাস থেকে নেওয়া হয়েছে, মনসবদারি প্রথা কার আমলে প্রবর্তিত হয়? মনে রাখবে, জীবনে পরিশ্রম ছাড়া কিছু নেই। এই যে মনসবদারি প্রথা, এর বিশাল সম্রাট তারা তখন কিছু পরিশ্রম করেছেন, তাই তাদের নিয়ে আমরা আজকেও জানছি, যেমন ঠিক সেরকম তোমার নাতিপুতি জানবে তোমাকে, তুমি যে কাজটা করে যাবে তার উপর। তাই এখন থেকে পরিশ্রম করো, কারণ তোমার একটু ছোট্ট পরিশ্রম, একটা ছোট্ট চাকরি তোমার পরবর্তী 3টে প্রজন্মকে শুধরে দেবে, কেমন? মনসবদারি প্রথা কার আমলে প্রবর্তিত হয়? অপশানগুলো দেখে নিই। বাবর, আকবর, শেরশাহ নাকি শাহজাহান। এটাই হচ্ছে আজকে তোমাদের হোম টাস্ক। কমেন্ট বক্সে জানাও রাইট আনসার কী হবে। আমি ক্লাসের শেষে তোমাদের আনসার জানিয়ে দিচ্ছি, তখন ম্যাচ করে নিও, কেমন? নেক্সট 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। সাঁচি স্তূপ এর প্রতিষ্ঠাতাকে? সাঁচি স্তূপ একটি বৌদ্ধদের মানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা ধর্মীয় জায়গা সাঁচি স্তূপ, এবং এর প্রতিষ্ঠাতাকে? অপশানগুলো দেখে নিই। কনিষ্ক, সম্রাট অশোক, হর্ষবর্ধন নাকি অজাতশত্রু। তো সঠিক উত্তরটি হয়ে যাবে সাঁচি স্তূপের প্রতিষ্ঠাতা হলেন সম্রাট অশোক। অপশান বি ইজ দ্য রাইট আনসার। অনেক বই হর্ষবর্ধন বলা থাকে, কেন সেটা কিন্তু সর্বৈব ভুল। দ্য রাইট আনসার ইজ সম্রাট অশোক, তিনি সাঁচি স্তূপ প্রতিষ্ঠা করেছিলেন। 8 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? এর আগে আমরা পানিপথ তৃতীয় যুদ্ধে বলেছিলাম যে কে মানে সেই সময় কে পেশোয়া ছিলেন নাকি। তো পানিপথ তৃতীয় যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রিসেন্টলি পানিপথ নামক একটা সিনেমা রিলিজ হয়েছে সেই পানিপথ তৃতীয় যুদ্ধের উপর বেস করে। ক্লিয়ার? তো রাইট আনসার তখন আমরা বলেছিলাম। তো সঠিক উত্তরটি হয়ে যাবে কি? অপশান সি 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। অ্যাকচুয়ালি 1761 সালের 14ই জানুয়ারি। ক্লিয়ার? 1761 সালের 14ই জানুয়ারি শীতকালের সময় সেই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। নেক্সট 9 নম্বর প্রশ্নে চলে যাই। কর্ণাটকের প্রাচীন নাম কী ছিল? যার বর্তমান নাম কর্ণাটক, তার প্রাচীন নাম কী ছিল? মগধ, দাক্ষিণাত্য, মহীশূর নাকি মাদ্রাজ। তো সঠিক উত্তরটি হবে কর্ণাটকের প্রাচীন নাম ছিল মহীশূর। অপশান সি ইজ দ্য রাইট আনসার।
10 নম্বর প্রশ্নে চলে যাই, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা আমাদের পশ্চিমবঙ্গে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রতিষ্ঠাতা কে? কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায়, চিত্তরঞ্জন দাস নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর? তো সঠিক উত্তরটি হয়ে যাবে রাজা রামমোহন রায়, তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার। 11 নম্বর প্রশ্ন চলে যায়, অর্থনীতি থেকে নেওয়া হয়েছে। বিলগ্নীকরণের অর্থ কী? রিসেন্টলি এটি নিউজে আছে কিন্তু, বিলগ্নীকরণ, এবং সেটাকে অন্যরকমভাবে একটু প্রজেক্ট করা হচ্ছে বিলগ্নীকরণ জিনিসটাকে। অপশনগুলো দেখে নিই। বিদেশি পুঁজি বিনিয়োগ, সরকারি ক্ষেত্রে শেয়ার বিক্রি, দেশীয় ঋণ প্রকল্প নাকি রিজার্ভ ব্যাংকের নতুন পলিসি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে বিলগ্নীকরণের সঠিক অর্থ হচ্ছে সরকারি ক্ষেত্রে শেয়ার বিক্রি। দেখো এখানে কিন্তু কোনো কোম্পানিকে বিক্রি করা দেওয়া হয় না। একটা কোম্পানি, সরকারি কোম্পানি যখন লসে চলতে থাকে তখন তাকে একটা প্রাইভেট সেক্টরে আন্ডারটেকিং দেওয়া হয়, যাতে তার সেটি যেন প্রফিটে চলে এবং দেশের যেন কাজে লাগে। কেমন? তাই অপশান বি সরকারি ক্ষেত্রে শেয়ার বিক্রি দ্য রাইট আনসার, বিলগ্নীকরণ। কেমন? 12 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, নিচের কোনটি নীতি আয়োগের কর্মসূচির মধ্যে পড়ে? অর্থাৎ নীতি আয়োগের কাজ কি বলা হয়েছে? অপশানগুলো দেখে নিই। অগ্রগতির সময়োপযোগী মূল্যায়ন, রাষ্ট্রীয় বিকাশে জনসহযোগ, ভবিষ্যতের পরিকল্পনা নাকি উপরের সবকটি? তো সঠিক উত্তরটা হবে নীতি আয়োগের কর্মসূচির মধ্যে এগুলো সবেই পড়ে, তাই সঠিক উত্তর হবে অপশান ডি। কী কাজ ওর? অগ্রগতির সময়োপযোগী মূল্যায়ন, রাষ্ট্রীয় বিকাশে জনসহযোগ এবং ভবিষ্যতের পরিকল্পনা, এগুলো সবগুলি নীতি আয়োগের কর্মসূচির মধ্যেই পড়ে। নেক্সট 13 নম্বর প্রশ্নে চলে যাই, পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? সরি, একটু টাইপিং মিস্টেক আছে, পরিকল্পনা কমিশনের দন্তস্ব হবে তালিব বসা হবে। পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? অপশানগুলো দেখে নিই। 1947, 1948, 1949 নাকি 1950? তো সঠিক উত্তরটি হবে প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে। এই পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের পরিবর্তেই 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগটি চালু হয়। মনে থাকবে তো, এই প্ল্যানিং কমিশনের বদলে, যেটা নিয়ে অনেক রাজ্য সরকারের, স্পেশালি আমাদের দিদির অনেক আপত্তি আছে। তিনি হামেশাই বলেন প্ল্যানিং কমিশন ভেঙে দিয়েছে। কেমন? নেক্সট, ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে কে? ভারতের রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট প্রসেস আছে, সেই ইমপিচমেন্ট প্রসেসটা ইমপিচ কে করতে পারে? ইমপিচ মানে অর্থাৎ বহিষ্কার করা। বিশেষ ট্রাইব্যুনাল থাকে তার জন্য, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় মন্ত্রিসভা নাকি সংসদ? তো সঠিক উত্তরটি হবে রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে সংসদ, অর্থাৎ পার্লামেন্টের দুটো কক্ষে রেজুলেশন পাস হতে হবে। তাই রাইট আনসার অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 15 নম্বর প্রশ্নে চলে যাই, সংবিধানের 79 নম্বর ধারা অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয়। ভারতের পার্লামেন্ট গঠিত হয় এই অংশটি, অর্থাৎ ভারতীয় পার্লামেন্ট সম্পর্কে বলা আছে 79 নম্বর ধারায়, এবং এখানে ভারতীয় পার্লামেন্ট কী কী জিনিস নিয়ে গঠিতর কথা বলা হয়েছে। অপশানগুলো দেখে নিই। অধ্যক্ষ অর্থাৎ স্পিকার, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। অপশান বি উপরাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। অপশান সি রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা নিয়ে। অপশান ডি প্রধানমন্ত্রী, রাজ্যসভা ও লোকসভা নিয়ে। ইন্ডিয়ান পার্লামেন্ট কী নিয়ে গঠিত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্ডিয়ান পার্লামেন্ট গঠিত অপশান সি রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা, অর্থাৎ রাষ্ট্রপতি আপার হাউস এবং লোয়ার হাউস, এই দুটো জিনিস নিয়েই ভারতের পার্লামেন্ট গঠিত। ক্লিয়ার? এবার মনে রাখবে, লোকসভার মধ্যে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা, যা কিছু সাংসদ থাকে এবং তোমার স্পিকার থাকে, রাজ্যসভার মধ্যে উপরাষ্ট্রপতি থাকে। অতএব সবাইকে নিয়েই, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, সাংসদ, রাজ্যসভার যা সদস্য, সবাইকে নিয়েই কিন্তু ভারতের পার্লামেন্ট গঠিত। তবে সঠিক উত্তরটি হবে কিন্তু শর্টকাট বলতে গেলে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। 16 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার হলেন কে? ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার হলেন কে? এই প্রশ্নটি কিন্তু বহুবার সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষাতে এসেছে। অপশানগুলো দেখে নিন। কেন্দ্রীয় মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, সংসদ নাকি সুপ্রিম কোর্ট? ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কে? দ্য রাইট আনসার ইজ অপশান ডি, সুপ্রিম কোর্ট হলো ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 17 নম্বর প্রশ্নে চলে যায় আজকের কোশ্চেন অফ দ্য ডে, নিম্নলিখিত কোন শহরটি জমজ শহর নামে পরিচিত? জমজ শহর বা টুইন সিটি নামে পরিচিত কোন শহরটি? অপশানগুলো দেখে নিই, কারণ এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে হামেশাই আসে কিন্তু। জয়পুর, বুদাপেস্ট, রোম নাকি লন্ডন? তো সঠিক উত্তরটি হবে টুইন সিটি বা জমজ শহর নামে পরিচিত বুদাপেস্ট। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 18 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয় কত সাল থেকে? অর্থাৎ ইকোনমিক্সে নোবেল দেওয়া স্টার্ট হয় কত সাল থেকে? অপশানগুলো দেখে নিই। 1965, 1969, 1985, 1989। দেখো সঠিক উত্তরটি হবে অর্থনীতিতে নোবেল দেওয়া স্টার্ট হয়েছিল 1968 সাল থেকে, 1968।
কিন্তু এখানে সেই অপশানগুলো নেই, তার কাছাকাছি অপশান কি আছে? অপশান বি। তাই এই ক্ষেত্রে অপশান বি ইজ দ্য রাইট আনসার। খেয়াল রাখবে এই রকমের ট্রিকি কোশ্চেন আমি কিন্তু অনেক আলোচনা করেছি আমাদের প্র্যাকটিস সেটের মধ্যে। কেমন? অর্থনীতি অ্যাকচুয়ালি নোবেল দেওয়া শুরু হয় কত সাল থেকে? 1968। যদি এখানে অপশান থাকতো 1968 তাহলে রাইট আনসার হতো 1968, কিন্তু না থাকলে তখন তার কাছাকাছি জিনিসগুলোকে আনসার দিতে হয়। নেক্সট 19 নম্বর প্রশ্নে চলে যাই। ভারত সরকারের সরকারি দলিলকে কি বলা হয়? অর্থাৎ যে পাবলিক বুক ইন্ডিয়ান গভর্নমেন্ট পাবলিশ করে, সেই অফিসিয়াল যে বুক, সেই সরকারি দলিলকে কি বলা হয়? গ্রিন বুক, হোয়াইট বুক বা সাদা বই বা হোয়াইট পেপার শ্বেতপত্র, নাকি ফ্রি পেপার অর্থাৎ মুক্তপত্র? তো সঠিক উত্তর হবে ভারত সরকারের যে সরকারি দলিল বা যে অফিসিয়াল পেপার থাকে বা অফিসিয়াল বুক থাকে ইন্ডিয়ান গভর্নমেন্টের, সেটাকে বলা হয় শ্বেতপত্র বা হোয়াইট পেপার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা নিউজে অনেক এসেছে বারবার, পিএম কেয়ার ফান্ডস বা অন্যান্য ভ্যাকসিনেশনের ব্যাপারে যে শ্বেতপত্র প্রকাশ করা হোক, কোথায় কীভাবে কী করা হচ্ছে না হচ্ছে। কেমন? তাই সঠিক উত্তরটি হবে অপশন সি, হোয়াইট পেপার বা শ্বেতপত্র। 20 নম্বর প্রশ্নে চলে যাই। সত্যজিৎ রায় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক আপকামিং এক্সামের জন্য কিন্তু। কেন? কারণ সত্যজিৎ রায়ের 100তম জন্মশতবর্ষ 2021 সালে পালিত হচ্ছে। সেই সত্যজিৎ রায় ভারতরত্ন পুরস্কার পান কত সালে? 1991, 1992, 1995 নাকি 1980? সঠিক উত্তরটি হবে ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন পুরস্কার পেয়েছেন সত্যজিৎ রায় 1992 সালে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক সেই বছরে জেআরডি টাটা, আবুল কালাম আজাদ এরাও কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। কেমন? তা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1992 খ্রিস্টাব্দ। সত্যজিৎ রায় এই বছরের একটা গুরুত্বপূর্ণ টপিক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, মনে রাখবে এক্সাম এই দুটো নিয়ে কিন্তু আসবে। নেক্সট, স্টেনলেস স্টিল তৈরি করা হয় ইস্পাতে মূলত কিসের সংকর ঘটিয়ে? সংকর অর্থাৎ কি? মিক্সিং করা হয় তো ইস্পাতের সঙ্গে কি মিশিয়ে স্টেনলেস স্টিল অর্থাৎ দাগবিহীন যে স্টিল সেটা তৈরি করা হয়? অপশানগুলো দেখে নিই। ক্রোমিয়াম এবং নিকেল, তামা এবং ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ও তামা ও নিকেল। তো সঠিক উত্তরটি হবে স্টেনলেস স্টিল তৈরি করা হয় ইস্পাতের সঙ্গে মূলত ক্রোমিয়াম এবং নিকেল মিশিয়ে। অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্নে যাই। কোনটি তড়িৎ পরিবহন দ্রব্য বর্তমান? অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারে নিচের কোনটি? সিলিকা, গ্রাফাইট, হীরা নাকি কার্বোরেন্ডার? সঠিক উত্তরটি হয়ে যাবে কি? তোমরা সকলেই সঠিক উত্তর দিয়েছো। দ্য রাইট আনসার ইজ অপশন বি, গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে সঠিক উত্তর। তুমি কতগুলো আনসার দিলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে আমি টোটাল কতগুলো আনসার সঠিক দিয়েছি। কেমন? নিচের কোনটি মানুষের লালাগ্রন্থি? মানুষের লালাগ্রন্থি মুখের মধ্যে থাকে নাকি? সেই লালাগ্রন্থি মানুষের কোনটি আছে? পেরিস্টল, সাবম্যাক্সিলারি, নিওসিন নাকি পেপসিন? দেখো মানুষের লালাগ্রন্থি তিনটে থাকে, একটা প্যারোটিড, একটা সাবম্যাক্সিলারি আর একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার। কেমন? কানের নিচে থাকে প্যারোটিড, চোয়ালের নিচে থাকে সাবম্যাক্সিলারি, জিভের নিচে থাকে কিন্তু সাবম্যান্ডিবুলার। আমরা রিসেন্টলি লাইফ সায়েন্সের ডিটেলস ক্লাস করছি, সেখান থেকে সব পাবে। আমাদের যে এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার চলছে সেটা তিনটে কি চারটে পেপার বাকি আছে, সেগুলো দিয়ে নিই আমি, তারপরে সমস্ত পেপার রেডি আছে। ডেলি তোমরা কিন্তু ডিটেলস ক্লাস পেয়ে যাবে। কেমন? আশা করি ক্লাসগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে প্রকাশিত হবে। নেক্সট 24 নম্বর প্রশ্নে চলে যাই। সঞ্চয়ক কোষ। সঞ্চয়ক কোষ আমরা কোনগুলোকে বলি? ব্যাটারিকে বলি নাকি? কি সঞ্চিত থাকে সঞ্চয়ক কোষে? সীসা, তড়িৎ বিভব, রাসায়নিক শক্তি নাকি তড়িৎ আধান? দেখো এখানে একটা কনফিউশন সৃষ্টি হবে। সঞ্চয়ক কোষ বা ব্যাটারিতে আমরা কি বলি? ব্যাটারিকে এত ভোল্টের ব্যাটারি হয়, সেক্ষেত্রে মনে হতেই পারে যে তড়িৎ বিভব সঞ্চিত আছে, কিন্তু সেটা ভুল জিনিস। সঞ্চয় কোষ বা ব্যাটারিতে সঞ্চিত থাকে রাসায়নিক শক্তি, সেখান থেকে আমরা তড়িৎ শক্তি পাই কিন্তু। কেমন? তাই সঠিক উত্তর হবে অপশন সি, রাসায়নিক শক্তি। 25 নম্বর প্রশ্নে চলে যাই। সব ধরনের শক্তি শেষ পর্যন্ত রূপান্তরিত হয় কোন শক্তিতে? সব ধরনের শক্তি শেষ পর্যন্ত রূপান্তরিত হয় কোন শক্তিতে? শব্দ শক্তিতে, আলোক শক্তিতে, তাপ শক্তিতে নাকি তড়িৎ শক্তিতে? তো সঠিক উত্তরটি হবে সব ধরনের শক্তি শেষ পর্যন্ত রূপান্তরিত হয় তাপ শক্তিতে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। সব সময় জোশটা নিয়ে কিন্তু পড়াশোনা করবে কিন্তু। কেমন? 26 নম্বর প্রশ্নে চলে যাই। বিওটি কিসের একক? বিওটি কিসের একক? কার্যের একক, তড়িৎ শক্তি খরচের একক, রোধের একক নাকি ক্ষমতার একক? তো সঠিক উত্তরটি হবে বিওটি হলো তড়িৎ শক্তি খরচের একক, বা সোজা সাপটা কথায় ইলেকট্রিক বিলের যে ইউনিট, সেই ইউনিটকে বলা হয় বিওটি। তড়িৎ শক্তি খরচের একক হচ্ছে মানে বিওটি। আমাদের পশ্চিমবঙ্গে যেটার মানে দাম সব থেকে বেশি ওটা ওই মানে ইন্ডিয়ার মধ্যে। কেমন? 27 নম্বর প্রশ্নে চলে যাই। গলিত NaCl তড়িৎ পরিবহন করে নিচের কোনটির জন্য? দেখো তড়িৎযোজী পদার্থ যেমন NaCl-এর মতো যেসব তড়িৎযোজী পদার্থ তারা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তো যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে মুক্ত আয়নের মাধ্যমে বা স্বাধীন আয়নের মাধ্যমে। তা সঠিক উত্তর হবে অপশন ডি, স্বাধীন আয়ন। এই প্রসঙ্গে বলে রাখি দুটো জিনিস, একটা তড়িৎ বিশ্লেষ্য আর একটা ধাতু। তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবহন করে ফ্রি আয়ন বা স্বাধীন আয়ন বা মুক্ত আয়নের মাধ্যমে, অন্যদিকে ধাতু যে কোনো মেটাল যেমন লোহা, অ্যালুমিনিয়াম, তামা এরা তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনের মাধ্যমে। জিনিসটা মনে থাকবে তো? 28 নম্বর প্রশ্নে আমরা চলে যাই।
রাসায়নিক বিক্রিয়ায় নিচের কোনটি সরাসরি যুক্ত থাকে, অর্থাৎ কেমিক্যাল রিয়াকশনের সময় নিচের কোনটি সরাসরি যুক্ত থাকে? প্রোটন, ইলেকট্রন, প্রোটন ও নিউরন, নাকি প্রোটন ও ইলেকট্রন? তো সঠিক উত্তরটি হবে রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি যুক্ত থাকে ইলেকট্রন। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমেই বিভিন্ন যোজ্যতা সৃষ্টি হয় এবং তখনই রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। তাই রাইট আনসার হবে অপশন বি, ইলেকট্রন। নেক্সট 29 নম্বর প্রশ্নে চলে যাই। গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর কিসের আস্তরণ দেওয়া হয়? গ্যালভানাইজেশন একটা বিশেষ প্রক্রিয়া, সেখানে লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করা হয় এবং সেই প্রক্রিয়ায় লোহার উপর কিসের আস্তরণ দেওয়া হয়? অ্যালুমিনিয়াম, জিঙ্ক, টিন, নাকি গ্যালেনা? তো সঠিক উত্তরটি হচ্ছে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর জিঙ্কের আস্তরণ দেওয়া হয়। দেখবে এখন ওয়েল্ডিং দোকানে দু রকমের লোহা থাকে, থাকে না? একটা দেখবে বলা হয় কি ওই সাদা রকমের থাকে না সাদা রঙের একটা লোহা, যেটা বলে যে মরচে ধরবে না, সেটা অ্যাকচুয়ালি গ্যালভানাইজড লোহা এবং ওটা জিঙ্কের প্রলেপ দেওয়া থাকে বলে। অপশান বি সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্নে চলে যাই। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কোন উপাদানটি আছে? এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের একটা আলোচনা করব যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ কোন পরিমাণটি আছে? আমরা সকলে জানি নাইট্রোজেন আছে। কত পার্সেন্ট আছে? 79% আছে, প্রায় 79% আছে নাইট্রোজেন। তো এখানে বলে রাখি তোমাদের একটা জিনিস, আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, আমরা বলি না যে অক্সিজেন নিই, অক্সিজেন নয়, আমরা সমস্ত বায়ুর মিশ্রণটাকেই নিই। অক্সিজেন থাকে তার মধ্যে প্রায় 20%, নাইট্রোজেন 79%, কিছু জলীয় বাষ্প, কিছু অন্যান্য গ্যাসও থাকে। তাই মনে রাখবে সবসময় যে আমরা পিওর অক্সিজেন কখনো শ্বাস প্রশ্বাস হিসাবে নিই না। আর এই কারণে প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কারণ এখনকার দিনে অক্সিজেনের ব্যাপারে একটা তুমুল হইচই চলছে। কেমন? তো এই ছিল আজকের ক্লাস, কেমন হলো জানিও। আর তুমি কতগুলো আনসার সঠিক করছো সেটাও কমেন্ট বক্সে জানাও। আর সাথে সাথে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো প্রচুর পরিমাণে। চলে আসি আমাদের আজকের যে হোম টাস্ক, মনসবদারি প্রথা। এই প্রথা কার আমলে প্রবর্তিত হয়? দ্য রাইট আনসার ইজ অপশন বি, আকবর। সম্রাট আকবরের আমলে এই মনসবদারি প্রথা প্রবর্তিত হয়। সঠিক উত্তর যারা দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দাওনি মন খারাপ করো না, আপকামিং দিনে তোমরা কিন্তু নিজের পরিশ্রমটা চালিয়ে যাও, সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই দিতে পারবে। কেমন? আর প্রচুর পরিশ্রম করো, মনে রাখবে এবারে চাকরি আমায় পেতেই হবে। ওকে, বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।